শেখ হাসিনা খারাপ, এখন ডাক্তার ইউনূস ভালো। এটা বলে দেশ স্বাধীন হয়েছে, কিরকম দেশ স্বাধীন হইল? আমি তো কোনো দেশ স্বাধীন দেখতেছি না। ডাক্তার ইউনূস বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এরশাদই উন্নয়ন করছিল, তারা আমাদের দেশের মানুষ কি করছে জানেন? স্বৈরাচার কুইয়া পিডিয়া তারা খাইছে। এরশাদের পরে হাসিনাই দেশের উন্নয়ন করছে। দেশের মানুষ আবার কি করছে? আওয়ামী লীগ তো এই দেশ নিশ্চিন্ন হয়ে যায়নি। এই দেশে এখনো যদি গোনেন তাহলে 30% আওয়ামী লীগ এখনো বের হবে। প্রকাশ্যে আওয়ামী লীগের কথা বলে। এই দেশের নিরাপত্তা আসলে কি আগের মতো আছে? আপনি এই দেশে কতটা আমার ইতালি প্রবাসী ভাইরা, বিদেশের মাটিতে বসে বাংলাদেশের জন্য কিছু করার উত্তম সময় কিন্তু আপনাদের সামনে অপেক্ষামান। প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকের দিনে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, যার কিছুটা অংশ ইতিপূর্বেই আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক, একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলোর বিস্তারিত দেখে আসি। সেনাবাহিনীতে জেনারেলরা ক্ষেপে উঠেছেন, তারা একটা ব্যবস্থা গ্রহণ করতে চান ইউনূস সরকারের বিরুদ্ধে। তো দেখেন, এই যে সাবেক সেনাপ্রধানদেরকে আর্মি হেডকোয়ার্টারে ডাকা হচ্ছে, এমনকি যেই অভিযোগের ভিত্তিতে এই সেনা কর্মকর্তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত করা হলো এবং গ্রেফতারি পরোয়ানা জারি হলো, যে গ্রেফতারি পরোয়ানা আজকে বাহিনীগুলোর 12টি দপ্তরে পাঠিয়েও দেওয়া হয়েছে। দেখেন, সেখানেও কিন্তু একজন সাবেক সেনা কর্মকর্তা আছেন, গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি। তিনি ওই অভিযোগ দাখিলকারীদের অন্যতম, যিনি বলেছেন যে তাকে দীর্ঘ কয়েক বছর ধরে এই সেনাবাহিনী পরিচালিত আয়নাঘরে আটক রাখা হয়েছিল এবং 2024-এর 5ই আগস্টের পর তিনি, গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি, ব্যারিস্টার আরমান, জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, আর পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ এর নেতা মাইকেল চাকমা, এই 4 জন বেরিয়ে এসে বলেন যে তারা আয়নাঘরে দীর্ঘ সময় আটক ছিলেন এবং তারা কিন্তু এই মামলাগুলোর মূল অভিযোগকারী এবং মূল সাক্ষ্য। কাজেই এই পুরো এই জটিল এবং স্পর্শকাতর পরিস্থিতিটা সামাল দিতে হচ্ছে সেনাবাহিনীকে, যেখানে একজন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া বিচার চাইছেন, যিনি নিজেও শেখ হাসিনার শাসনামলে সেনাপ্রধান ছিলেন, যেখানে ব্রিগেডিয়ার জেনারেল জেনারেল পর্যায়ের একজন সেনা কর্মকর্তা নিজে বলছেন যে তিনি আয়নাঘরে বন্দী দশায় ছিলেন, নির্যাতনের শিকার হয়েছেন, তিনি বিচার চাইছেন। আবার যারা এখন জেনারেল পদমর্যাদায় আছেন তারা মনে করছেন যে সেনা কর্মকর্তাদেরকে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা বেসামরিক সরকারের নির্দেশনায় কাজ করছিল সংস্থাগুলো, সেই কারণে দায়ী করে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদেরকে আদালতে বিচারের মুখোমুখি করা আর গ্রেফতারি পরোয়ানা জারি করা একটা দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীর সঙ্গে নির্বাহী বিভাগের সম্পর্কটাকে জটিল করে তুলবে, সেনাবাহিনীর সঙ্গে আস্থার সম্পর্ক চিরতরে শেষ করবে এবং সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা আসলে এর ফলে সেনাবাহিনীর শৃঙ্খলা নষ্ট হবে। এবং যে কারণে সেপ্টেম্বরের শেষে এক স্টাডি পিরিয়ডে গিয়ে ওয়াকারুজ্জামান জুনিয়র অফিসারদের বলেন যে আমি দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, প্রত্যেকটা জায়গায় গিয়েছি যাতে জেনারেলদেরকে এই বিচারের মুখোমুখি হতে না হয়। আমার সেনাবাহিনীর ব্রাদার জেনারেলরা প্রিজন ভ্যানে করে বিচারের জন্য যাচ্ছেন, এই দৃশ্য কথা ভাবলে এই ওয়াকারুজ্জামান অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েন এবং তিনি ভাবতেই পারেন না। এই কথা বলে তিনি কিন্তু স্টাডি পিরিয়ডে বলেছেন যে তিনি এরপর নির্বাচিত সরকারের কাছেও যাবেন যাতে এই বিচার থেকে তিনি সেনা কর্মকর্তাদের জন্য দায় মুক্তি বা ইনডেমনিটি নিয়ে আসতে পারেন। এবং সেপ্টেম্বরের শুরুতে তিনি সর্বশেষ আবারও প্রেসিডেন্টের কাছে গিয়েছিলেন, প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলেন এবং তার প্রত্যাশা ছিল যে এই মামলাটা দায়ের করতে, অভিযোগ দাখিল করতে, গ্রেফতারি পরোয়ানা জারি করতে কিছুদিন অপেক্ষা করা হবে এবং আরো ভাবা হবে। কিন্তু শেষ পর্যন্ত শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা জেনারেলদের বিরুদ্ধে এই মামলাটি হয়ে গেছে, গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এখন বর্তমান যে সেনা কর্মকর্তারা আছেন শীর্ষস্থানীয় 56 জন যে জেনারেল আছেন তারা মনে করছেন এমন একটা পরিস্থিতিতে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদেরকে ফেলা হলে তাদের পক্ষে সেনাবাহিনীর ভেতরের যে শৃঙ্খলা, তাদের কমান্ড রক্ষা, তাদের সম্মান রক্ষা সরাসরি মুশকিলে পড়তে যাচ্ছে এবং সেনাবাহিনী এখন ব্যবস্থা নিতে চায়। এটাই এখন ক্যান্টনমেন্টের ভেতর থেকে খবর, যে খবরটা পিনাকি ভট্টাচার্যকেও অস্থির করে ফেলেছে। সেনাবাহিনী এবং ডক্টর ইউনূস সরকার মুখোমুখি, সে খবর মে মাসেও শোনা গিয়েছিল। সে সময় 3 বাহিনী প্রধান উপদেষ্টার যমুনায় গিয়ে নো ব্লাডি করিডর, কোনো এই সব বিষয়গুলো আলোচনা ছাড়া হবে না সেটা বুঝিয়ে এসেছিলেন। দরবারে এসে সেনা প্রধান পরিষ্কার করে বলেছিলেন। সেসব ঘটনার পরেও সরকারকে আবার সমর্থন দিয়েছেন, ঈদে গিয়ে দেখা করেছেন এবং সম্পর্কটা স্বাভাবিক করেছিলেন 3 বাহিনী প্রধান, কারণ তাদের ভরসা ছিল সরকার ইউনূসও তাদের সম্মান রক্ষা, তাদের বাহিনীর শৃঙ্খলা রক্ষা এবং সবচেয়ে বড় কথা এই 3 বাহিনী প্রধান যারা জুলাই আগস্ট আন্দোলনে সমর্থন দিয়েছে বলে জুলাই আগস্ট আন্দোলন শেষ পর্যন্ত সফল হয়েছে, সেই 3 বাহিনী প্রধানের কমান্ড বজায় রাখা, এই 3 বাহিনীর ভেতরের সেনাবাহিনী বিশেষ করে ভেতরে যে কমান্ড স্ট্রাকচার আছে তাদের প্রত্যেকে যদি এই আন্দোলনটিকে সমর্থন না দিত
তাহলে যে এই আন্দোলনটি সফল হতো না শেষ পর্যন্ত এবং এই ইউনূস সরকার গঠন করে টিকতে পারতো না, সেই স্বীকৃতিটুকু এবং সেই সমর্থনটা মিলবে এখন সেনাবাহিনীর ভেতর ব্যাপক অস্থিরতা এবং সেনাবাহিনীর ভেতর ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে যে জেনারেল পর্যায়ের সেনাবাহিনী কর্মকর্তাদেরকে আগস্টের পর নানান অভিযোগে বরখাস্ত করে শুধুমাত্র যথেষ্ট শাস্তি দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে না, বরং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করা হয়েছে। সেটাতে সেনাবাহিনীর ভেতর একেবারে বড় ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে এখন পিনাকি ভট্টাচার্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছেন যাতে তিনি জরুরি ভিত্তিতে দেশবাসীকে সেনাবাহিনীর ভেতরে অস্থিরতার বিপদ সম্পর্কে অবহিত করেন। আপনারা জানেন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার সহ সাবেক সেনা কর্মকর্তাদের একটা বিরাট অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আগস্টের পর থেকেই বড় ধরনের একটা অ্যাক্টিভিজম আন্দোলন চালিয়ে আসছিলেন যাতে শেখ হাসিনার আমলের আয়নাঘর পরিচালনা, বন্দি শিবির পরিচালনা, গুম করার জন্য দায়ী চিহ্নিত করে বিশেষ করে ডিজিএফআই এর কর্মকর্তারা সহ সাবেক সেনা কর্মকর্তাদের ওপর মামলা দায়ের করা হয়। 5 জন সাবেক মহাপরিচালক ডিজিএফআই এর তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। এখন পিনাকি ভট্টাচার্য লিখছেন, তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, প্রিয় দেশবাসী সতর্ক থাকুন, সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্ব বিপজ্জনক আচরণ করছেন। গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলের সরকার বিরোধী মানুষদের খুন, গুম ও নির্যাতনের ঘটনায় ডিজিএফআই এর সাবেক 5 ডিজির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তা আমলে নেওয়ায় এবং আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। জেনারেল পর্যায়ের শীর্ষ অফিসারদের বিরুদ্ধে মামলা করায় এতে সশস্ত্র বাহিনীর জেনারেলরা খুবই গোস্বা করেছে। আজ সেনাবাহিনীর বৃহস্পতিবারে সেনাবাহিনীর টপ অফিসারদের জরুরি সম্মেলন বসেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 56 জন জেনারেলি সেনাবাহিনীর 56 জন জেনারেলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছে। পরিস্থিতি দ্রুত ভিন্ন দিকে মোড় নিচ্ছে। প্রাক্তন সেনাপ্রধানদের আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে বলে জানানো হয়েছে। অন্য বিপদ সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উচিত জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করা। প্রাক্তন সেনা প্রধানদেরকে আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে। আপনারা জানেন যে এই অ্যাক্টিভিজম পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার এদের নেতৃত্বে এই যে সেনাবাহিনীর জেনারেলদের বিরুদ্ধে গুমের অভিযোগ এনে তাদেরকে যাতে বিচারের মুখোমুখি করা হয়, এই অ্যাক্টিভিজমের সঙ্গে ওতপ্রোতভাবে সাবেক সেনা কর্মকর্তারা জড়িয়েছিলেন। তাদের মধ্যে একজন শীর্ষস্থানীয় যে সেনা কর্মকর্তা জড়িত ছিলেন তিনি ইকবাল করিম ভুইয়া, সাবেক সেনা কর্মকর্তা এবং তিনি কিন্তু শেখ হাসিনার আমলে সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সম্প্রতি গুম কমিশনে গিয়ে সাক্ষ্য দিয়ে এসেছেন এবং তিনিও অত্যন্ত সোচ্চার ছিলেন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধেও যাতে ব্যবস্থা। দর্শক, এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।